ইরানের পারমাণবিক স্থাপনায় আইডিএফের বিমান হামলা, ইসরায়েলে জরুরি অবস্থা জারি, যুক্তরাষ্ট্রের হাত নেই দাবি মার্ক রুবিওর। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক আজ, নির্বাচনের সময় নিয়ে হবে মূল আলোচনা, লন্ডনের দিকে তাকিয়ে পুরো দেশ। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎ, গ্রহণ করেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। হাসিনার বাসভবন সুদা সদর এখন যেন মাদকের আখড়া, চলছে অনৈতিক কার্যকলাপও, স্থানীয়দের পাশাপাশি পথচারীরাও ভুগছেন নিরাপত্তাহীনতায়। কুষ্টিয়ায় জলমহল জবরদখলের অভিযোগ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মৎস্যজীবীদের বৈধ কাগজ থাকলেও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ। ভারতের আহমেদাবাদে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, 242 আরোহীর মাঝে অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন, বিশ্ব নেতাদের শোক। এবং আগামী 1 বছরের জন্য টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতি বাস্তবায়ন বিসিবির। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে বড় ধরনের বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাত 3টার দিকে তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণে কেঁপে ওঠে, আতঙ্কে ঘুম ভেঙে যায় মানুষের। অন্তত 9টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইডিএফের দাবি, কয়েক ডজন যুদ্ধ বিমান নিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে অভিযান চালিয়েছে তারা। হামলার পরপরই পাল্টা বিশেষ জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন শত্রুপক্ষের অবস্থানে হামলা চালানো হবে। এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের কোনো হাত নেই বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। পাহাড়কন্যা, ঘাগড়াচড়ি বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল সহ বিভিন্ন প্রজাতির ফুল। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে, দেখার আমন্ত্রণ রইল। শুক্রবার হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে মিলিত হচ্ছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে মূল আলোচনা হবে। গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে এ বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের দুয়ার খুলবে। রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এই বৈঠকের দিকেই তাকিয়ে পুরো দেশবাসী। নাইম আফসারের রিপোর্ট। পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে লন্ডনের দিকে। শুক্রবার সকাল 9টায় ডরচেস্টার হোটেলে বসছে হাই ভোল্টেজ মিটিং। মিলিত হবেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, 2 ঘন্টার এই বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন, তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এই সমস্যার সমাধান হবে, নিষ্পত্তি হবে সব সংকটের, এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি মনে করেন, বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকটি একটি দিক নির্দেশনামূলক এবং জাতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। কারণ এই বৈঠকেই অনেক কিছুই দুজনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ। বিএনপির নেতা আমির খসরু লন্ডনে গেছেন। জানা গেছে, বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন, তবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে 1-to-1। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে। আর তাহলে সব টানাপড়ন দূর হবে, কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাই ভোল্টেজ বৈঠকটি হবে যে হোটেলে, সেই ডরচেস্টার হোটেলেই উঠেছেন ডক্টর ইউনূস। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তা এক ধরনের বাতুলতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তার আশা এ বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে উল্লেখ করে দলের পক্ষ থেকে বৈঠকের সাফল্য কামনা করেন। এ সময় উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। সরকারের প্রধান উপদেষ্টা যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই, চাইলে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুশ ইন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সঠিক প্রক্রিয়া ও চ্যানেল না মেনে অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, তার দেশে ফেরায় কোনো বাধা নেই। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ওনারা যে সময় মনে করবেন সেই সময়। অমানবিকভাবে ভারত থেকে পুশিনের সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিষয়টি দেশটির হাই কমিশনারকে অবহিত করা হয়েছে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে আছে হাই কমিশনার আছে তাকেও এটা বলা হয়। এ সময় ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগতদের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এগুলির ক্ষেত্রে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। পরে শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে গবেষণা কার্যক্রম পরিদর্শন ও বিজিবির গাজীপুর অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরের তৃতীয় দিনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দিনের শুরুতে স্থানীয় সময় সকাল 11:20 থেকে 11:50 পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেন অধ্যাপক ইউনূস। এ সময় বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়ে কথা হয় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এরপর স্থানীয় সময় দুপুর 1:30টায় তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকেল 3টা পর্যন্ত এ অনুষ্ঠানে থাকেন তিনি। বিকেল 3:30টায় তিনি হাউস অব কমন্সের স্যার লিডসে হোয়েলের সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকের দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন এখন যেন মাদকের আখড়া। পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপও। রাত যত গভীর হয় ততই যেন তৎপরতা বাড়ে মাদক সেবীদের। এতে শুধু আশেপাশের বাসিন্দারাই নয়, আশেপাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও ভুগছেন নিরাপত্তাহীনতায়। সাদ আহমেদের রিপোর্ট। গেল ৫ ফেব্রুয়ারি অগ্নিসংযোগের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন। নজরদারি না থাকায় বাড়িটি এখন মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়েছে। 4তলা বাড়িটির কোনো ঘরে নেই আসবাব, ভেঙে ফেলা হয়েছে টাইলসও, মেঝেতে পড়ে আছে পোড়া ছাই। দিন কিংবা রাত ভবনের প্রতিটি ফ্লোরে বসে মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আড্ডা। শুধু মাদক সেবনই নয়, মাদক সেবনের পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপ। শুধু তাই নয়, মাদক সেবনের রুমেই তৈরি করা হয়েছে টয়লেট। আমরা যদি দেখাতে চাই, সন্ধ্যা হলে এখানে জমে মাদকের আড্ডা। শুধু মাদক নয়, সাথে হয় নানা ধরনের অনৈতিক কার্যকলাপ। ভবনগুলোর মেঝেতে দেখা যায় নানা অসামাজিক কার্যকলাপের চিত্র। দিনের বেলাতেও চলছে অবাধ মেলামেশা। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারী সহ নানা শ্রেণীর লোক। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। তারা বলছেন ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে সন্ধ্যার পরে তো অনেক ছেলেপেলে ঢোকে, অনেকজনের নেশাপান করে, আবার গভীর রাত 10টার পরে মেয়েও নিয়ে অনেকজনের ঢুকে, অনৈতিক কার্যকলাপ হয়। এখানে আসলে অনেক অকাম কুকাম হয়, বুঝছে। এখানে এসে আবার ট্যাবলেট খায়, গাঁজা মাজা খায়। এখানে থাকাটা আমাদের জন্য মুশকিল, কারণ এখানে যেসব অকাম কুকাম হয় তাতে একটা সমস্যা। এখানে মাদকের আড্ডা হচ্ছে, তাছাড়া এখানে বাড়িওয়ালাদের একটা আতঙ্ক না, কখন চুরি হচ্ছে, কখন ছিনতাই হচ্ছে, তো সব কিছু মিলে একটা বিশাল ঝামেলা। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া বাড়িটি ঘিরে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনেও। দেখে পরিত্যক্ত ভুতুরে বাড়ি মনে হলো এটি সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন, যেটি এখন পরিণত হয়েছে মাদকের আখড়ায়। শুধু মাদকই নয়, সন্ধ্যা হলে জমে ওঠে নানা অনৈতিক কার্যকলাপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিশোর গ্যাং এবং মাদক সেবীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা হুমকিতে রয়েছেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালীতে নিজ উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলায় পাতাবুনিয়া বটতলা বাজারে এই ঘটনা ঘটে। রাতে নুরুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানান। জানা গেছে, রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিতে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। এর ঘণ্টা তিনেকের মাথায় সেনাবাহিনী দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি বলে আবারও পোস্ট করেন নূর। এর আগে রাত 8টার দিকে বাজারে একটি আলোচনা সভা চলাকালীন গণপরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোন কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। কুষ্টিয়ায় মৎস্যজীবীদের জলমহল জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রভাবশালী বিএনপি নেতাদের বিরুদ্ধে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকার মাছও। মৎস্যজীবীদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি, জলমহল ঘিরে চালানো হচ্ছে অস্ত্রের মহড়া। সরকারের কাছ থেকে জলমহলটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ দিয়েও মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। জলমহলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান মৎস্যজীবীরা। ইফরান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 37,81,000 টাকায় গত পহেলা বৈশাখ থেকে 3 বছরের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভগীরদহ জলমহলটির 13 কিলোমিটার জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। প্রায় অর্ধ কোটি টাকার মাছ ছেড়ে চাষ কার্যক্রম শুরু করেন মৎস্য চাষিরা।
তাদের অভিযোগ, স্থানীয় সাবেক বিএনপি নেতা রবিউল সরকার ও আসাদুজ্জামান মিঠু সহ বেশ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক দখল করে জলমহলটি, তুলে নেয় অর্ধ কোটি টাকার মাছও। এছাড়াও হুমকি দিয়ে জলমহল ঘিরে তারা চালাচ্ছেন অস্ত্রের মহড়া। কতিপয় বিএনপির নামধারী লোকজন জোর দখল করে রাখেছে গোটা নদীটা। এরা বিএনপি করে প্রভাবশালী ছাত্র ছাড়াই থাকি হুমকি ধামকি দিয়ে নদীতে নামতে দিচ্ছে না। জোর দখলে সেই মাছটা মারে নিচ্ছে, এটা বিএনপির লোকজনই। এখন এটা তো আমরা ডাকে পাইছি, এটা তো আমাদেরকে সরকার বুঝাই দিছে। সরকারের কাছ থেকে জলমহলটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ দেওয়ার পরেও মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। এতে চরম বেকায়দায় পড়েছেন মৎস্যজীবীরা। জলমহলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন তারা। এখন তো নদী আমাদের, কিন্তু ওরা ওদের ধামকে ধমকে আমরা বেরতে পারছি না। লাঠি জানে, প্রশাসন জানে, এসে চলে যায়। সরকারের কাছে আমার আবেদন, যারা পাইছে তাদের যেন সুষ্ঠুভাবে নদীটা আবাদ করতে দেয়। তবে জলমহল দখল ও মাছ তুলে নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্তরা। তোমরা পাইছো ভালো কথা, পাও আমাদের যে মাছ আছে আগাগোড়া নদীতে কিছু না 8-9টা পাট আছে, বুঝছেন, পাট হ্যাঁ। আমার এই অংশে মনে হয় 40 জন পার্টনার আছে, এরা হচ্ছে এই মাছটার মালিক। আমাদের মাছই ওরা মারতেছে না, এই ব্যাপারে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন পাইকারে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। আমি যে আমার উপর যে তদন্ত আছে সেই তদন্ত আমি করব, আর যে মাছ যে চুরির বিষয়টা আছে সেই বিষয়টা আমি থানাকে অবহিত করেছি এবং তারা অস্ত্র প্রদর্শন করছে এটাও আমি জেনেছি, এবং এই বিষয়ে আমি র্যাব এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি ব্যবস্থা গ্রহণ হবে। এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। জলমহলটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, আবারও মাছ চাষ করবে মৎস্যজীবীরা, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। যশোরে চৌগাছা ছোট এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 55 বছর বয়সী প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তারেক রহমানের নির্দেশে ঘটিত নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি হওয়া একের পর এক নারী ধর্ষণের ঘটনায় নারী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারীবাদী সংগঠনগুলো। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। প্রতিদিনের মতোই বিকেলবেলা যশোরের চৌগাছায় বাড়ির পাশে খেলা করছিল এক শিশু, বয়স মাত্র 7 বছর। শিশুটির মা জানায়, খেলার মাঝে হঠাৎ পেছন থেকে এসে চোখ মুখ চেপে ধরে 55 বছর বয়সী প্রতিবেশী মিজানুর রহমান ওরফে ধ্যান্নু। ধর্ষককে দাদা বলে ডাকতো ছোট্ট শিশুটি। আমি খেলা করছি, আমার জোর করে ধরে মুখ আটকে ঘরের মধ্যে নিয়ে গেলাম, মুখ এরকম শেষে ধরেছে, আমার এরকম করেছে। আমি চাই আমার মেয়ের যে কষ্ট, 7 বছরের মেয়ে, আমার মেয়ের প্রতিবাদ চাই, আমি ফাঁসি চাই। শারীরিক পরিস্থিতি টের পেয়ে শিশুটিকে হাসপাতালে নেয় পরিবারের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় অস্ত্রোপচার করেন চিকিৎসক। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচার সম্ভব হয়েছে, রোগী এখন আশঙ্কা মুক্ত। আশা করা যায় আর পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে রাখা আছে, তার একটু কেয়ারটা ভালো হওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটুকু জানি, যেটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে, বাচ্চাটা স্টেবল অবস্থায় আছে। ঘটনার পর থেকে শিশুটির খোঁজ খবর রাখছেন জেলা বিএনপির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠিত নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ও আইনি প্রক্রিয়ায় আমাদের টিমের একজন নারী সদস্য ছিলেন, সে অপারেশন থিয়েটারে এসে তার যে সুচিকিৎসা অপারেশনের সার্বিক খোঁজ খবর নেন এবং তার যে চিকিৎসা ব্যবস্থাপত্র এগুলো নিশ্চিত করেন। অপরদিকে একের পর এক ধর্ষণের ঘটনায় নারী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমাজের নারীবাদী সংগঠনগুলো। বিশেষ করে শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনা রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নারীদের নিরাপত্তা এখন বর্তমানে কেমন দাঁড়িয়েছে যে ধর্ষণ এতটা বেড়ে গেছে যে আমরা ছোট বাচ্চাদেরকেও বাসার থেকে নিচে এতটুকু যাওয়ার জন্য আমরা নিরাপত্তা
ভুগতেছি না। আমাদের শিশুরা রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, এটার কোনো নিরাপত্তা পাচ্ছি না। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মিজানুরকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধীর সর্বোচ্চ সাজা প্রদানে আইনি সহায়তার কথা জানিয়েছে চৌগাছা থানা পুলিশ। আমরা অভিযান করে অত্র মামলার যে অ্যাকিউজ তাকে আমরা গ্রেফতার করেছি, নিয়মিত মামলা রুজু হয়েছে। নারী ও শিশু বান্ধব সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করছে মানুষ। ঈদ ফিরতি যাত্রা নিয়ে আরও জানাতে ঢাকা রৌমারী মহাসড়কের জামালপুর অংশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, যাত্রীদের ভিড় কেমন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। জি, আসলে যেমনটি বলছিলেন যে ঈদ শেষে কিন্তু কর্মস্থলে ফিরছে যে কর্মজীবী মানুষগুলো। মূলত এবার ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই ঈদ উপলক্ষে দেশে গ্রামে অঞ্চলে এসেছিল এবং তারা কিন্তু এখন ঢাকার দিকে রওনা হয়েছে। আমরা যদি বলি এই মুহূর্তে রয়েছি জামালপুর এবং রৌমারী যে হাইওয়ে রাস্তাটি রয়েছে সেখানে অবস্থান করছি এবং আমরা এখানে দেখেছি যে সকাল থেকে প্রচুর পরিমাণে যাত্রীরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছে যে তীব্র যে গরম রয়েছে এবং এই তীব্র গরমের মধ্যেও কিন্তু তারা কর্মস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু আসলে যাচ্ছে আর কি। আরেকটা বিষয় বলে দেই যে তারা যেটি বলছেন যে মূলত কিছুটা ভাড়া নিয়ে তাদের মধ্যে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে যে ভাড়াগুলো আগে ছিল কম সেটি হয়তো বা ঈদ উপলক্ষে বেশি নিচ্ছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আর একটু বলি যে আসলে জামালপুরের প্রত্যেকটি উপজেলা থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসগুলোর কিন্তু আমরা অনেক যাত্রীদের কাছ থেকে শুনেছি, তারা যেটি বলেছে যে এই বাসগুলোর মূলত টিকিট সংকট, অর্থাৎ যাত্রীরা কিন্তু অতিরিক্ত বাস না থাকার কারণে অনেকেই ইচ্ছা থাকলেও যেতে পারছে না। আবার অপরদিকে আমরা দেখেছি দিনের বেলাতে প্রচুর পরিমাণে গরম থাকার কারণে অনেক যাত্রীরাই বেশিরভাগ যাত্রী আমরা যেটি শুনেছি যে তারা মূলত রাত্রিবেলায় যেহেতু একটুটা গরম কম থাকে সেজন্য রাত্রিবেলায় যাতে এবং এই যাওয়ার জন্য তারা টিকিট ক্রয় করেছে। বিশেষ করে যারা এবার ঈদে বাড়িতে এসেছিল তারা মূলত ঢাকায় যাচ্ছে এবং তাদের কর্মস্থলে তারা কাজ করবে, এই জন্যই কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা আরেকটু বলি যে এই জামালপুরের বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে যে যাত্রীগুলো ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিল তারা মূলত কর্মজীবী এবং তারা বেশিরভাগ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও কিন্তু তারা চাকরি করে। তাই তো পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে এই যারা রয়েছে তারা কিন্তু ঢাকায় যাচ্ছে এবং ঈদ শেষে তারা কর্মজীবনে ফিরে যেতে এবং তীব্র গরম এবং তীব্র যে তাপ প্রবাহ চলছে তার মধ্যেও কিন্তু যাত্রীরা ঢাকার দিকে রওনা হচ্ছে। আসলে এই ছিল জামালপুর থেকে ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষরা যারা ঢাকায় যাচ্ছে সেটার সর্বশেষ খবর। ঢাকা রৌমারী মহাসড়কের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ হাসান, ধন্যবাদ আপনাকে।